Hello students, welcome to your alternate English class which relates to Unit 3 and 4 of your syllabus. Now, আমি ভীষণভাবে দুঃখিত যে তোমাদের ক্লাসটা ঠিকঠাক নেওয়া হচ্ছে না আমার কলেজের মধ্যে বিকজ যেহেতু ওদের স্টুডেন্টটা বেশি কম্পালসারি ইংলিশের আমার ওদিকে ফোকাসটা বেশি চলে যাচ্ছে ইন সাম ওয়ে অর দি আদার অ্যান্ড কিছু ক্লাস মিসও হয়েছে ডিউ টু ওয়েদার অ্যান্ড আমিও আউট অফ টাউন ছিলাম ফর ওয়াইল। তো তোমাদের ক্লাসটা আমি তাই ভাবছি যে এভাবেও করা যেতে পারে একটা, ঠিক আছে? সো আই অপটেড ফর দিস অনলাইন মোড অফ এডুকেশন। আই বিলিভ এখন অবধি আমাদের শুধু দুটো লেসনই হয়েছে ফ্রম দিস অল্টারনেট ইংলিশ সিলেবাস, দুটোই ইউনিট 3তে পড়ছে। একটি শর্ট স্টোরি নাইট ট্রেনের দেউলি, যেটা ফার্স্ট আমরা করেছিলাম, অ্যান্ড আরেকটা হলো একটা পোয়েম দ্য সলিটারি রিপার, যেটা স্মার্ট ক্লাসে করেছিলাম প্রবাবলি, ঠিক আছে? দুটোই হয়েছে। আজকে যেটা স্টার্ট করতে চলছি সেটাও একটি পোয়েম, অ্যান্ড ওটার নাম হলো আই হ্যাড গন আ বেগিং ফ্রম, ঠিক আছে? এখানে ভুলবশত ফর্ম উঠে রয়েছে, বাট দ্যাট উড বি ফ্রম, ঠিক আছে? FROM, ফ্রম, ঠিক আছে? আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারো যে তোমাদের সিলেবাসে কিন্তু এই যে পার্টিকুলার পোয়েমটি সেটার কোনো নাম উল্লেখ করেনি, রাদার এখানে লেখা হচ্ছে গীতাঞ্জলি 50, দ্যাট ইজ দ্য 50th পোয়েম ইন গীতাঞ্জলি। এবার গীতাঞ্জলি জিনিসটা কি, চলো সেটা একবার জেনে নেওয়া যাক। এখন ছোটোবেলা থেকেই রবীন্দ্রনাথের উপর যখন প্যারাগ্রাফ বা রচনা লিখতে আসতো তখন থেকে উই নো দ্যাট গীতাঞ্জলি ইজ পারহ্যাপস দ্য মোস্ট সেলিব্রেটেড ওয়ার্ক অফ রবীন্দ্রনাথ ট্যাগর। এবার রবীন্দ্রনাথ ট্যাগরকে এটা জানতে কারোর বাকি নই। বিশ্বকবি, কবিগুরু, গুরুদেব, অনেক নামে উনি পরিচিত, রাইট? অ্যান্ড অলমোস্ট এভরি, নট জাস্ট বেঙ্গলি, লাইক এভরি ইন্ডিয়ান ইজ অ্যাকোয়েন্টেড উইথ হিম মোস্টলি থ্রু আওয়ার ন্যাশনাল অ্যান্থেম। লাইক এটার কারণে কোনো ইন্ডিয়ান নেই যে ওনাকে চেনেন না। বিসাইডস উনি আরও এমন একজন ফিগার যিনি আমাদের ইন্ডিয়াকে ফার্স্ট নোবেল প্রাইজ ইন লিটারেচার এনে দিয়েছিলেন, ঠিক আছে? অ্যান্ড নট জাস্ট দ্যাট, লাইক রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ। লাইক আমাদের এখানেই তুমি আশেপাশে দেখো রবীন্দ্রনাথের নামে একটি আমাদের পার্ক রয়েছে, ঠিক আছে? একটা অডিটোরিয়াম রয়েছে, রবীন্দ্র ভবন, রবীন্দ্র কানন রয়েছে, অ্যান্ড ওনার নামে একটি কলেজও রয়েছে। সো তোমরা ইম্যাজিন করতে পারো হোয়াট ইজ রবীন্দ্রনাথ ইন লিটারেচার অ্যান্ড আর্ট ওভারঅল, ঠিক আছে? এখন গীতাঞ্জলি জিনিসটা কি, অনেকে এটা জেনে লাইক এটা নিয়ে একটু কনফিউজড, লাইক ইজ ইট এ পোয়েম অর ইজ ইট লাইক আ কালেকশন অফ পোয়েট্রি, ঠিক আছে? তো বলতে বলতে আমাদের অভ্যেস হয়ে গেছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, ঠিক আছে? কাব্যগ্রন্থ মানে কি? কালেকশন অফ পোয়েট্রি। সো গীতাঞ্জলি কোনো পার্টিকুলার পোয়েমের নাম নয়, ঠিক আছে? এটা একটা কালেকশন অফ পোয়েট্রিজ। এখানে কয়টা পোয়েট্রি আছে? 108টা, 108টি পোয়েট্রি এখানে রয়েছে, ঠিক আছে? 108 পোয়েমস। অ্যান্ড আমি আগে যেটা বললাম, দিস গট টেগর অ্যান্ড ইন্ডিয়া দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ইন লিটারেচার, ঠিক আছে, ইন দ্য ইয়ার 1913। অ্যান্ড এই যে গীতাঞ্জলিটা টোটাল যে কাব্যগ্রন্থটা, দ্য কালেকশন ওয়াজ পাবলিশড প্রবাবলি ইন দ্য ইয়ার 1912। তো এক বছরের মাথায় আই থিঙ্ক ইট গট দ্য নোবেল প্রাইজ, ঠিক আছে? বলে গীতাঞ্জলির পোয়েমগুলোতে এমন কি ছিল যেটার কারণে উনি নোবেল প্রাইজ নিয়ে এলেন। সো আগেকার দিনে মানে রবীন্দ্রনাথের টাইমটাতে বেসিক্যালি হতো কি, নো ম্যাটার হোয়াট ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, কুড বি ইংলিশে খুব কম লোকই লিখতো তখন ইন্ডিয়াতে, ছিলেন এক আধজন, ঠিক আছে, বেঙ্গলি, মালায়ালাম, মারাঠি। তো এরা সবাই না, সবার মধ্যে একটা জিনিস ছিল, দে ইউজ টু এপ দ্য ব্রিটিশ লিটারেচার, ঠিক আছে? ব্রিটিশরা যেভাবে লিখে আমিও ওভাবে লিখবো, ঠিক আছে? তো ব্রিটিশরা ফ্রান্সের গ্রাস নিয়ে লিখে, তো আমিও ওরকম গ্রাস নিয়ে লিখবো, ফ্রান্সের গ্রাস, ইটস রিয়েলি বিউটিফুল। ওরা একটি মেয়েকে সুন্দরী বলছে যার নীল চোখ, ঠিক আছে, আমিও এরকম একটি মেয়ের নীল চোখকে প্রেজ করে কবিতা লিখবো। সো দ্যাট ওয়াজ বেসিক্যালি দ্য কালচার। বাট তখন কিছু লোক না, লাইক দে সেড নো, আমাদের যদি লিখতে হয় উইল বি রাইটিং অ্যাবাউট আওয়ার ওন ল্যান্ড, আওয়ার ওন কালচার, আমাদের নিজের
ইন্ডিয়াকে নিয়ে লিখব। ইন্ডিয়ার মধ্যে কী কী কালচার হয়, ইন্ডিয়ান মেয়েরা কীরকম দেখতে হয়, ইন্ডিয়াতে কীরকম ঘাস ওঠে, ইন্ডিয়াতে কীরকম কাল্টিভেশন হয়, কীরকম কৃষি, কী কী ফলন হয়, উই উড রাইট অ্যাবাউট দিস থিংস। ঠিক আছে, এতে করে আমরা দেশের প্রতি ভক্তিও দেখাতে পারবো। আর জানোই তো তখন সার্কামস্টেন্স কীরকম ছিল, বিকজ India was not an independent country. It was very much under the colonial government, that is the British government, or rather the dominance of the East India Company. ঠিক আছে, তো অনেক ইন্ডিয়ানেটে তখন এমনও ছিল যে কুইন ভিক্টোরিয়ার উপর কবিতা লিখত। সো বুঝতে পারো কি লেভেলের মানে চাটুকারিতা চলছিল। সো in this Gitanjali, Rabindranath decided to put forward the Indian values, Indian ethics, Indian problems and Indian motivation. ঠিক আছে, তার মানে ইন্ডিয়ার যে এখন কী কী সোসাইটিতে চলছে, কী চলছিল তখন, একটা পোভার্টি ওয়াজ এ বিগ ইস্যু, বিকজ ব্রিটিশের আমলে যা হয়েছিল আর কি, বিকজ আস্তে আস্তে এসে ওরাই তো সব জব ওয়াব সব কিছু ডমিনেন্ট ছিল ওগুলোতে, অ্যান্ড যারা ওদেরকে একটু লাইক চাটুকারিতা করবে বা যারা ওদের খুব কাছাকাছি গিয়ে ঘুরবে না, তেলাবে অ্যান্ড অল, সো ওরাই জবগুলো পাচ্ছিল। দে ডেভেলপ দ্যাট বাবু কালচার। ওকে, মানে তখন দেখবেন অনেকেই ব্রিটিশ থেকে রায় বাহাদুর অ্যান্ড এটসেট্রা এগুলো উপাধি পেয়েছিল। ওয়াই? বিকজ দে ইউজ টু সার্ভ দ্য ব্রিটিশ, দে ওয়ার ভেরি মাচ ওকে উইথ দ্য ব্রিটিশ। তখনকে ক্রিমি লেয়ার ডেভেলপ করেছিল, বুঝেছো, যে দিস পিপল ওরা আপার ক্লাস জমিনদাস হতে পারে, বিকজ ব্রিটিশার্স অ্যাকচুয়ালি এম্পাওয়ার্ড দেম উইথ আ সার্টেন অ্যামাউন্ট অফ ওয়েলথ, ল্যান্ড অ্যান্ড ডমিনেন্স ওভার আদার পিপল। ওদেরকে একটা অধিকার দিয়ে রেখেছিল। তো এই একটা প্রবলেম ছিল। আরেকটা কী ছিল, ইনইকুয়ালিটি। ঠিক আছে, বিকজ জানোই তো যে ইন্ডিয়াতে অলওয়েজ একটা ডাইভার্সিটি রয়েছে ইন টার্মস অফ রিলিজিয়ন। হ্যাঁ, হিন্দু, মুসলিম, শিখ সবাই রয়েছে এখানে। অ্যান্ড অলসো ভাষার তো আর বলে লাভ নেই। ওকে, ইট ওয়াজ অ্যান অ্যামালগামেশন অফ ম্যানি কালচার্স। এখনই বললাম বেঙ্গলি, গুজরাটি, পাঞ্জাবি এটসেট্রা। তো অনেক কিছু ছিল, মানে মিল অমিল অনেক ব্যাপার ছিল এটার মধ্যে। সো এগুলোকে তুলে ধরা। ঠিক আছে, অ্যান্ড তখন আর একটা জিনিস হয়েছিল ইন্ডিয়াতে, যে যেহেতু ইট ওয়াজ লাইক সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে যে ব্রিটিশার্সদেরকে তুষ্ট করতে পারবে ও সবসময় সব কিছু পাবে। তো ইন দ্যাট কেস না একটা জিনিস ডেভেলপ করেছিল, দ্যাট ওয়াজ সেলফিশনেস। ঠিক আছে, তো এমন অনেক ইনসিডেন্ট আছে ইন্ডিয়াতে যে মনে করো দুজন ফ্রেন্ড, দে ফট অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ, একটা অ্যাটাক করে দিল। সো একজন ভালো হবার জন্য আরেকজনের ব্যাপারে লাগিয়ে দিল কিছু একটা। ওকে, দ্যাট ওয়াজ সেলফিশনেস। নিজের কথা ভাবলাম যে আমাকে তো ব্রিটিশ সেফগার্ড করে দেবে, অ্যান্ড ইফ আই জাস্ট কমপ্লেন অ্যাগেন্স্ট মাই ফ্রেন্ড কি আমরা ও যেন অ্যাটাক প্ল্যান করছে, হয়তো বা দুজন মিলেই করছে, বাট আমি যদি ওর কথাটা লাগিয়ে দিই, আমি না ব্রিটিশের গুড বুকে চলে যাব, অ্যান্ড আই উড গেট সাম প্রফিট আউট অফ ইট। ঠিক আছে, সো এটা ছিল সিচুয়েশনটা। তো আস্তে আস্তে মানুষ একটু সেলফিশ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, অ্যান্ড স্পেশালি বেঙ্গলে যেটা জমিনদারি সিস্টেমটা খুব বেশি ডমিনেন্ট হয়ে গেছিলো। তো এজ এ রেজাল্ট সবাই মানে ভেরি প্রোটেক্টিভ অ্যাবাউট দেয়ার অ্যাসেটস। মানে আমার জিনিস আমি এবার, আমার সোনা, আমার গয়না, আমার গাছ, আমার সম্পত্তি সব আমি আঁকড়ে ধরে রাখবো। ওকে, অ্যান্ড একটা সময় ছিল যে ইন্ডিয়া নিডেড দ্য মানি, বিকজ আমাদের যে রিভলিউশনারিজ, যে ফ্রিডম ফাইটার্স, দে সেড কি আমার কিছু লাগবে, এখন আমরা একটা নতুন ব্রিটিশার্সদের এগেনস্টে আমরা ওয়েপন বানাতে চাই। ঠিক আছে, অস্ত্র একটু বানাতে চাই, বা আমরা দ্য স্বদেশি মুভমেন্ট, রাইট, স্বদেশি মুভমেন্ট, যেখানে আমরা ব্রিটিশ গুডসকে বর্জন করেছি, অ্যান্ড আমরা বলেছি যে উই উড ইউজ অনলি দ্য গুডস ম্যানুফ্যাকচার্ড ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, তো ওইসবে একটু তো টাকা লাগে, বাট তখন কিছু মানুষ এরকম হয়ে গেছিলো যে আমি টাকা কেন দেবো, এটা আমার টাকা, তোমরা কি করছো, আই ডোন্ট কেয়ার। ঠিক আছে, সো এটাও রবীন্দ্রনাথের মাথায় ছিল। সো দে ওয়ার ম্যানি প্রবলেমস, ঠিক আছে, ইন কান্ট্রি। তো রবীন্দ্রনাথ প্রিসাইজলি গীতাঞ্জলিতে নিজের যে ইম্যাজিনারি ফ্যাকাল্টি আছে, ইম্যাজিনেটিভ ফ্যাকাল্টি যে আছে না পোয়েটসদের, পোয়েটরা দেখবে এক সিচুয়েশনের সাথে আরেক সিচুয়েশনকে কম্পেয়ারটা খুব ভালো করে ফেলে, যাদের একটু তোমাদের মধ্যেও থাকতে পারে একটা পোয়েটিক জিনিয়াস। তোমরাও হয়তো লাইক মেসেজ একটা দিতে চাইছো, বাট থ্রু অ্যানাদার ইমেজ। ঠিক আছে, লাইক তোমরা ফ্রিডম মিন করতে চাইছো, বাট এঁকে দিলে কি একটি মেয়ের খোপা খসে চুল পড়ে গেছে, লাইক
খোপা খুলে গেছে। সো এটা ইন সাম ওয়ে রিপ্রেজেন্টস ফ্রিডম। আমি কার জানি একটি পেন্টিং দেখেছিলাম এরকম, তাই মনে হলো। আচ্ছা যাকগে, সো এরকম অনেকটা হয় শিল্পীদের মধ্যে। তো এটাতেও কিছুটা আমরা সিমিলার জিনিস পেতে পারি এই পোয়েট্রিটাতে, ঠিক আছে। না না ইন্ডিয়ান যে কাস্টম অর ইন্ডিয়ান কালচারে না, দিস চ্যারিটি অলওয়েজ হ্যাজ বিন গ্লোরিফাইড। ওকে, মানে কি তুমি যদি, আচ্ছা চ্যারিটি বলতে এখনের যে চ্যারিটি করে সেলিব্রিটিসরা তা না, ঠিক আছে। দান ধান বা কারোর উপকার করা এটাও না চ্যারিটিতে কাউন্ট করা হতো। লাইক আই থিঙ্ক মোস্ট অফ ইউ আর অ্যাওয়্যার অফ দ্য ইনসিডেন্টস অফ মহাভারতা। দানবীর কাকে বলা হতো? কর্ণকে। ওয়াই? বিকজ কর্ণের কাছে যে যাই চাইতো না, কর্ণ নাকি ওদেরকে খালি হাতে ফেরাতেন না, ঠিক আছে, দিয়ে দিত সবাইকে। তো এটার কারণে লাস্টে লর্ড ইন্দ্র, যে ইন্দ্রদেব, উনি ওর যে আর্মার অ্যান্ড ইয়াররিংস এই দুটোও নিয়ে গেছিলো, হুইচ ফাইনালি লেড টু হিজ ডিফিট। সো কর্ণের কি লাইক কর্ণের কি মোটো ছিল যে প্রাণ চলে যাক, বাট আমি যে শপথ নিয়েছি, আমি যে একজন দানবীর, ওকে, আই ওন্ট গেট আউট অফ দ্যাট ইমেজ, ওকে, আই ডোন্ট গিভ আপ দ্যাট সেলফ রেসপেক্ট, ঠিক আছে। মানে নিজের আদর্শটা না উনি ভুলেননি, লাইক উনি বুঝে ফেলেছিলেন অ্যাট ওয়ান পয়েন্ট দ্যাট ওকে দিস ইজ লর্ড ইন্দ্রা, অ্যান্ড অর্জুনকে জেতানোর জন্যই উনি এটা করছেন, যেহেতু অর্জুন লর্ড ইন্দ্রেরই ছেলে। তো বাট উনি বলছেন যে আমার কাছে একটি যুদ্ধের চেয়ে আমার বিলিফ, আমার আদর্শ, আমার আইডিওলজি এগুলো বেশি মাইনে রাখে। সো হি গিভ ইট আপ, ঠিক আছে। তো এই জিনিসগুলোকে না আমাদের ইন্ডিয়ান কালচারে সর্বদাই খুব লাইক বড় মাপের একটা আদর্শ মানা হয়, খুব গ্লোরিফাই করা হয়, ওকে। তো আমাদের এই যে পার্টিকুলার পোয়েম, এটারও একটা কি পয়েন্ট হলো, ওর মেবি দ্য মেইন এটাতেও মেসেজ হলো দ্য পাওয়ার অফ চ্যারিটি অ্যান্ড হাম্বলনেস, ঠিক আছে। তো এখানে চ্যারিটি মানে কি? দানশীলতা, ঠিক আছে। হাম্বলনেস মানে নম্রতা, ভদ্রতা, ওগুলো, ঠিক আছে। তো এই তিনটে জিনিস থাকলে কি হয়? তোমরা এখন বলবে যে এটা তো সেলফ স্যাক্রিফাইস হয়ে যায়, লাইক আমি আমার সব কিছু দিয়ে দেবো, ঠিক আছে, আমাকে কেউ মারছে, হ্যাঁ দাদা সব নিয়ে যাও, আমাকে মারো, আমি তো নম্রভদ্র, আমি প্রোটেস্ট করবো না, আমি সব দিয়ে দেবো তোমাকে। তোমার বাড়িতে চোর এলো, তুমি একটা লাঠি নিয়ে তুমি পাল্টা অ্যাটাক করলে না, তুমি বলে ঠিক আছে আমার কাছে এই জিনিসগুলো আছে, নিয়ে যাও, তুমি সব নিয়ে যাও, এগুলো কি চলবে নাকি? জানি না, বাট রিমেম্বার রবীন্দ্রনাথ তখন এই সোসাইটিকে এই মেসেজটা দিতে গেছে, ওকে। অ্যান্ড উনি বলেছেন যদি এই কোয়ালিটিসগুলো কারোর মধ্যে থাকে, সে নিশ্চিন্তে জীবনে জয়ী হবে, ঠিক আছে। তো এটার প্যারালালি আমার এখন একটা স্টোরি মনে পড়ছে, আই থিঙ্ক এটা জানলে তোমাদের অনেকে হয়তো জানো এই স্টোরিটা, ঠিক আছে, কবিতাটা বুঝতে আর একটু সুবিধে হবে, ঠিক আছে। তোমরা কৃষ্ণের কিছু টেলস সবাই জানো, ঠিক আছে, হু ইজ লর্ড কৃষ্ণ সবাই জানে, ওনার অনেক লীলা, লাইক অনেক স্টোরিজ আছে। তো এই স্টোরিটা ভাগবত পুরাণে মেনশনড আছে, আমি জানি না তোমরা কজন শুনেছ। সো ইটস অ্যাবাউট হিজ ফ্রেন্ড সুদামা, ঠিক আছে। সুদামাকে চিনো হয়তো, টিকি পরে থাকতো, মানে টিকি ছিল মাথার পেছনে, ওর ছোটোবেলার বন্ধু, ওরা একসাথে পড়াশোনা করেছিল গুরুকুলে, ঠিক আছে। তো সুদামা ছোটোবেলায় একটা ঘটনা ঘটেছিল কি, ওদের গুরু সুদামা অ্যান্ড কৃষ্ণকে বলেছিল লাকড়ি নিয়ে আসতে জঙ্গল থেকে, ঠিক আছে। অ্যান্ড দে ওয়েন্ট টু ফ্যাচ দ্য উড অ্যান্ড বাট বৃষ্টি এসে পড়ে, ঠিক আছে। সো দে ওয়াজ স্টাক, আটকে পড়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, বাড়ি যেতে পারছে না। তখন কৃষ্ণের না খিদে পেয়ে গেল, ঠিক আছে, বাট ওর কাছে কিছুই ছিল না তখন। তখন সুদামার কাছে আবার একটা জিনিস ছিল, কি ছিল? বিটেন ফ্রাইড রাইস। রিমেম্বার বিটেন রাইস মানে হচ্ছে চিড়ে, ঠিক আছে, বিটেন মানে পেটানো, দেখবে চাল পেটালে যেরকম হয়ে যায় না, চিড়ে স্ট্রাকচারটা ওরকম, ঠিক আছে। সো ইটস কল্ড বিটেন রাইস অ্যান্ড বিটেন ফ্রাইড রাইস মানে চিড়ের পোলাও, ঠিক আছে, অনেকেই হয়তো খেয়েছো, মানে সবাই খেয়েছো আই থিঙ্ক।
তো বিটেন ফ্রাইড রাইস ছিল সুদামার কাছে। অ্যান্ড কৃষ্ণের যেহেতু খিদে পেয়েছে, কৃষ্ণ বলল আমার কাছে তো কোনো ফুড নেই, তোমার কাছে কি আছে? তখন কৃষ্ণ অ্যান্ড সুদামা ওয়ার নট ফ্রেন্ডস, ঠিক আছে? আমরা জানি মিথোলজি ওয়াইজ দে ওয়ার ফ্রেন্ডস, বাট তখনও ওদের ফ্রেন্ডশিপটা হয়নি। ওরা জাস্ট ক্লাসমেটস ছিল যাদেরকে গুরু একটা কাজে পাঠিয়েছিলেন। তো তখন কৃষ্ণের অবভিয়াসলি তুমি টিফিন নিয়েছো, ঠিক আছে, তুমি কাউকে চেনো না এখানে, পাশের একজন বলছে খিদে পেয়েছে। তো প্রথম অবভিয়াসলি তোমার দিতে একটু দ্বিধাবোধ হবে। কেন? বিকজ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অ্যাগেন কামস ইন। লাইক জানি না যে কখন কয়দিন আমি এখানে আটকে থাকবো, অ্যান্ড হয়তো আমারও পরে খিদে পেতে পারে। তো সুদামা প্রথম দিতে একটু হেজিটেট করলো, লাইক দেবো কি দেবো না। বাট আলটিমেটলি না, কৃষ্ণ তখন বলল যে ভীষণ খিদে পেয়ে গেছে আমার। তো সুদামা ফাইনালি ওর সাথে ওই চিড়ের পোলাওটা শেয়ার করলো। অ্যান্ড কৃষ্ণ ভীষণ ছোটো থাকতেই, তো কৃষ্ণ তো জানোই ও খেতে টেতে একটু ভালোই বাসতো, ভীষণ তৃপ্তি পেয়েছে খেয়ে বলেছিল যে দিস বিটেন ফ্রাইড রাইস ইজ মাই ফেভারিট ডিশ, আই লাভড ইট। ঠিক আছে, খুব খেয়ে মজা পেয়েছিল। তো তারপর থেকেই নাকি কৃষ্ণ আর সুদামার এই ফ্রেন্ডশিপটা হয়েছিল, ঠিক আছে? তো তারপর তোমরা জানো কৃষ্ণ বড় হয়ে অ্যান্ড যথারীতি হি হ্যাড ইজ এইমস, বিকজ ওর মা বাবাকে মুক্ত, যেটা বায়োলজিক্যাল পেরেন্টস, যেটা বসুদেব অ্যান্ড দেবকী, ওদেরকে মুক্ত করতে হতো কংসের কারাগার থেকে। ওকে, অ্যান্ড জাস্ট হি ওয়াজ ডেস্টিনড টু বিকাম দ্য কিং অফ মথুরা, ঠিক আছে? তো বৃন্দাবন ছেড়ে ফাইনালি মথুরাতে চলে গেল, অ্যান্ড ফাইনালি হি বিকেম বাসুদেব, হি ওয়াজ অলসো দ্য কিং অফ দিস। প্রথমে তো মথুরার কিং ছিল, দেন হি শিফটেড হিজ ক্যাপিটাল টু দ্বারকা, ঠিক আছে? তো এটা ছিল কৃষ্ণের স্টোরি। অ্যান্ড মিনওয়াইল ওর লাইফে অনেক কিছু হয়, যুদ্ধ, বিয়ে, অনেক কিছু হয় কৃষ্ণের লাইফে। বাট ওই সুদামার সাথে না টাচটা চলে গেছিলো। লাইক হয় না, আমরা কন্ট্যাক্ট হারিয়ে ফেলি ফ্রেন্ডসদের সাথে। তো তখন তো আর ফোন নাম্বারও ছিল না, আর এইসব পোস্টাল সার্ভিসও ছিল না। সো হাউ উড ইউ ফাইন্ড সামওয়ান আউট ইন দ্য হোল ওয়ার্ল্ড? সো ইট ওয়াজ রিয়েলি ডিফিকাল্ট। তো ফাইনালি ওরা বড় হলো, অ্যান্ড এরা কিন্তু মানে একে অপরকে ভুলেনি কখনো। অ্যান্ড বাট সুদামার অবস্থা কী ছিল তখন? সুদামা তখনও হাম্বল ছিল খুব, ঠিক আছে? লাইক আগে যেরকম ভালো ছিল, মনটা বড় ছিল, ঠিক আছে? তখন বড় হয়ে যদিও ও মানে ততটা উন্নতি করতে পারেনি, দ্যাট ইজ রিচ হতে পারেনি। কৃষ্ণ ওয়াজ এ কিং, রাইট? তো সুদামা একজন অর্ডিনারি ব্রাহ্মণ, ঠিক আছে, বাট ও রিচ হতে পারেনি, হি ওয়াজ পুয়ার। অ্যান্ড ওর ওয়াইফ ওকে অনেকবার ইনসিস্ট করেছে, ও যখন বলছে কৃষ্ণ হ্যাড বিন মাই চাইল্ডহুড ফ্রেন্ড, ওর ওয়াইফ ওকে অনেকবার লাইক ইনসিস্ট করেছে যাও না, তাহলে ওর কাছে হেল্প চাও না, তোমার তো ফ্রেন্ড, ও হেল্প করে দেবে। ও বলছে না, আমি আমার বন্ধুকে ওভাবে ইউজ করতে চাই না, বলে ও কখনোই যেত না। আমি আমার অসুবিধার কথা কখনো ওকে বলবো না, তাহলে কি বন্ধু ভাববে আমি বন্ধুর পাওয়ার অ্যান্ড পজিশনটা আমি ইউজ করতে চাইছি। সো আই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন। সো ও কখনোই নিজের যে পোভার্টি, এই কথাটা কৃষ্ণকে জানায়নি। বাট কৃষ্ণ টু রিমেম্বার্ড সুদামা, ঠিক আছে? ও সুদামার কথা জানতো। হাউ? বিকজ কৃষ্ণ ইজ অলমাইটি, ঠিক আছে? তো ওর একদিন সুদামার কথা মনে হলো, অ্যান্ড অফকোর্স বিং কৃষ্ণ তো ঠাকুর, ও জেনে ফেললো সামহাও যে সুদামা ওয়াজ নট ইন এ প্রপার ওয়েলদি পজিশন, লাইক ও পোভার্টি রিডেন, ঠিক আছে? তো একদিন কৃষ্ণ ডিসাইডেড টু ভিজিট সুদামাজ হাউস, ঠিক আছে? তো কৃষ্ণ গেল, বাট সুদামা দেখলো যে কৃষ্ণ ইজ এ কিং, ঠিক আছে? এখন আমি যদি ওকে নিজের দুঃখিয়ার গাই, লাইক লুক এট মি, আম পোভার্টি রিডেন, আমার এই অবস্থা, তখন ও কী ভাববে যে আমি ওর কাছে মেবি কোনো হেল্পের আশা করছি, আর্থিক সাহায্য, ঠিক আছে? তো অবভিয়াসলি সুদামার কোনো একটা ভাবে না, হি ডিড নট ওয়ান্ট টু রিভিল হিজ ফিনান্সিয়াল পজিশন টু কৃষ্ণা, ঠিক আছে? মোর ওভার কৃষ্ণ যখন ওকে ভিজিট করেছে, ওর বাড়িতে এসেছে, ওর মাথায় আসলো যে এখন আমার কি আছে কি নেই, আমার অভাব, এগুলো এক্সপ্রেস করা চলবে না। এখন আমার মেন দায়িত্ব হচ্ছে অতিথি সৎকার, ঠিক আছে? আমি অতিথিকে বরণ করব, অ্যান্ড অতিথির, আমার বন্ধু এতদিন পরে আমার এখানে এসছে, আই টু টেক কেয়ার অফ হিম, ওর যাতে কোনো কিছুতে কমতি না হয়, ঠিক আছে, ওর আপ্যায়নে। তো কৃষ্ণ এলো ওর বাড়িতে, অ্যান্ড কৃষ্ণ যথারীতি আবার
কি হলো, ছোটোবেলার মতোই কৃষ্ণ বলল, কিছু খাওয়াবি না? আই এম হাংরি। তখন সুদামার বাড়িতে কিচ্ছু ছিল না, মানে জাস্ট ওদের সবার হবে। সুদামা, আই থিঙ্ক হি হ্যাড চিলড্রেন, সুদামা হ্যাড এ ওয়াইফ অ্যান্ড অলসো ওদের ভাইও ওদের সাথে থাকতো, ঠিক আছে। তো এদের আন্দাজেরও কিছু ছিল না, মানে এত কম খাবার ছিল, ঠিক আছে। তো যতটুকু রাইস ছিল, আই থিঙ্ক সুদামা বললো যে যা আছে, ওর ওয়াইফকে বললো তা দিয়ে ওকে একটু বিটেন ফ্রাইড রাইস বানিয়ে দিয়ে দাও, চিড়ের পোলাও বানিয়ে দিয়ে দাও ওকে, ও খেতে ভালোবাসে, ওই ছোটোবেলা যে বলেছিল। তো বানিয়ে কৃষ্ণাকে দিয়ে দিয়েছিল খেতে, উইদাউট মেকিং হিম আন্ডারস্ট্যান্ড অর রিয়েলাইজ দ্যাট উই আর ইন এ স্টেট অফ পভার্টি, কোনোভাবেই যাতে বুঝতে না পারে। তো আস্তে আস্তে যা ছিল সব কৃষ্ণকে দিয়ে দিয়েছে। তো কৃষ্ণ খেয়ে বাড়ি গেল। তো সুদামা নিজের কাজে গেল, কৃষ্ণ গেছে খুশি খুব, লাইক বন্ধু এসেছিলো ওকে, যাক ওর ওয়াইফ একটু পরে একটু চেঁচামেচি করেছিল, লাইক সব দিয়ে দিলে ফ্রেন্ডকে, তুমি একবার বললেও না তোমার অবস্থা। যাই হোক, তারপর সুদামা এ তো কিছুতে কান দেয়নি, অ্যান্ড হি ওয়েন্ট আউট ফর ওয়াক। বাট আফটার রিটার্নিং ও যা দেখলো, দ্যাট ওয়াজ লাইক শকিং। কী হয়েছে, ওর যে ভাঙা হাটটা, কুড়ে ঘরটা, এটা একটা মানে স্বর্ণ মোড়ানো একটা খুব বড় একটা দালানে পরিণত হয়েছে। ওর ওয়াইফ, ওর ভাই, ওর কিডস সবার পরনে এখন ভালো ভালো পোশাক, বাড়িতে কিছুর কমতি নেই, খাবার বা যে মণিমুক্ত সব আছে। তো বুঝলো না কি হলো এটা হঠাৎ করে, আমি তো আর্নও করিনি। তো ওয়াইফও কাঁদছে ভেবে, বলছি আমি বুঝেছি সব তোমার বন্ধুর কারণে হয়েছে। তুই বন্ধু, আমি তোকে বুঝতেই দেয়নি কি অবস্থা আমার। তখন সুদামা কিছু না বুঝে কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণের প্রসাদে, দ্বারকাতে, ঠিক আছে। তখন কৃষ্ণ অফকোর্স রিসিভড হিম, মানে ভেরি ওয়ার্মলি। তো তোমরা একটি দৃশ্য হয়তো দেখেছো অনেকেই, যে কৃষ্ণস ওয়াইফ রুক্মিণী অ্যান্ড কৃষ্ণ সবাই মিলে, ওরা দুজন মিলে না সুদামার পা ধুয়ে দিয়েছিল। অ্যান্ড কৃষ্ণ ওয়াজ গেটিং রিয়েলি ইমোশনাল, লাইক ছোটোবেলার বন্ধু আমার বাড়িতে এসেছে, ঠিক আছে। তো তখন বললো কি হয়েছে, ব্যাপারটা হয়েছিল কি, ও নিজের কথা না ভেবে নিজের যাটুকু ছিল সবটা ভালোবেসে বন্ধুকে দিয়ে দিয়েছে, ঠিক আছে। অ্যান্ড ওর এই যে নিঃস্বার্থতা অ্যান্ড ওর যে ভালোবাসা, সেটাতেই কৃষ্ণ মুগ্ধ হয়েছেন। কৃষ্ণ বিং অলমাইটি, ও বলেছে কি, যে মানুষটা এতটা দান করতে পারে তারই এতটা পাবার অধিকার রয়েছে, ঠিক আছে। সো এটাই ছিল এই স্টোরিটার মূল মন্ত্র, ঠিক আছে। এটার সাথে আবার লিঙ্ক আছে আমাদের আজকের পোয়েমের। অ্যান্ড আমি আবারও বলে দিচ্ছি যে আমাদের যে পোয়েমের নাম সেটা হলো আই হ্যাড গন আ বেগিং ফ্রম, ঠিক আছে। বলে এটা আবার কীরকম না, কোনো মিনিংই দাঁড়াচ্ছে না, ফ্রমে গিয়ে শেষ হলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আগেকার দিনে না যখন এরা গীতাঞ্জলিতে লিখতো, আরেকটা কারণ যেটা তোমাদের সিলেবাসে ইট ওয়াজ নট গিভেন এ নেম বাট এ নাম্বার, এরা না ইভেন শেক্সপিয়ারের যদি তুমি সনেটসগুলো কাউন্ট করো, শেক্সপিয়ারের 154 সনেটস আছে, ঠিক আছে। ওনারা কিন্তু এভাবে নাম দেন না, আগেকার দিনে নাম দিত না কোনো পোয়েট্রির, ঠিক আছে। এরা কী করতো, 1, 2 বলে বলে প্রত্যেকটা পোয়েট্রিকে মার্ক করতো। অ্যাকচুয়ালি ওদের মেন যেটা ছিল কনসেন্ট্রেশন, দ্যাট ওয়াজ দ্য কাব্য গ্রন্থা, ওকে। যে এই যে কালেকশনটা, এটা ওদের মেইন মোটিভ। কালেকশনটা উনি নাম দিয়ে দিয়েছিলেন গীতাঞ্জলি। গীতাঞ্জলি এটার আরেকটা মিনিংও মেনশন করতে ভুলে গেছি, এটা হলো সং অফারিংস, ওকে। গীত মানে সং অ্যান্ড অফারিংস, অঞ্জলি যেটা আমরা দেই, অর্পণ করি, ঠিক আছে, ভগবানকে হতে পারে বা যে কোনো কাউকে হতে পারে। তো উনি কি বললেন যে আমি সঙ্গীত ওর গীতের অঞ্জলি দেব। সো ইন সাম ওয়ে রবীন্দ্রনাথ তোমরা জানো যে গানও লিখেছেন। সো এই সবগুলোকে উনি একটা পোয়েমসগুলোকে একটা গান হিসেবে কল্পনা করেছেন, ওকে। অ্যান্ড এটা উনি কেউ একজনকে, হয়তো কোনো অদৃশ্য শক্তিকে বা ভগবানই বলো বা যাকেই বলো, মানে কোনো ওপরের শক্তিকে, ঠিক আছে, উনি নিবেদন করেছেন, ওকে। সো এখান থেকে গীতাঞ্জলিটা এলো। অ্যান্ড গীতাঞ্জলিতে উনি পোয়েমের নামগুলো দেননি, তাহলে আমরা পোয়েমসগুলো সিলেবাসে কী করে রাখি, ইদার নাম্বার দিয়ে, কিংবা যেটা করেছিল সব ক্রিটিকরা তখনের সময়ের, যে কবিতার ফার্স্ট লাইনটাকে
কবিতার টাইটেল হিসেবে নিয়েছিল, ঠিক আছে। আর আমাদের এই যে পার্টিকুলার কবিতাটি, ঠিক আছে, আই হ্যাড গন আ বেগিং ফ্রম, এটার আবার একটা প্রবলেম আছে। ইটস রিটেন ইন প্রোজেইক ফর্ম। যদিও কবিতা, এটা একটা প্রোজেইক ফর্মে লেখা, দ্যাট ইজ সেন্টেন্সের ফর্মে। লাইক তোমরা তো জানোই অনেক সময় লাইক পোয়েট্রি কীরকম হয়, ছোট ছোট লাইন্স, ঠিক আছে, একটার সাথে একটা লিঙ্ক নাও থাকতে পারে। টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দ্য, এরকম। বাট এখানে না, এটা মনে হচ্ছে একটা সেন্টেন্স যেটা ডিভাইডেড বাই লাইন্স, ঠিক আছে, একটা টোটাল ঘটনাকে না বিবরণ দিচ্ছে। লাইক ইটস নট লাইক যেটা তোমরা ও টু এগ্রেশন আর্নে পেয়েছিলে, একটা জিনিসকে ডিসক্রাইব, ওকে, সলিটারি রিপারে যেটা পেয়েছিলে, না এরকম না, এটা একটা টোটাল স্টোরিকে ডিসক্রাইব করছে, ঠিক আছে। তো এখানেও ইনফ্যাক্ট শেক্সপিয়ারের পোয়েমও এটাই করা হতো। শেক্সপিয়ারের একটি পোয়েম আছে, লেট মি নট টু দ্য ম্যারেজ অফ ট্রু মাইন্ডস, ওকে, আর শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এগুলো কোনোটারই কিন্তু নাম নেই। ইভেন রবীন্দ্রনাথের আরেকটি খুব ফেমাস পোয়েম আছে, লাইক ফর দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, চিত্তযথা ভয়শূন্য, যেটা বাংলাটা, এটারও কিন্তু কোনো নামাকরণ করা হয়নি। অ্যান্ড পরবর্তীকালে আমাদের ক্রিটিকরা, দ্যাট ইজ সমালোচকরা, সমালোচক মানে খারাপ না, ভালো, ঠিক আছে, ভালো খারাপ দুটোই হয়, তো ফার্স্ট লাইনটা দিয়ে এটার নামাকরণ হয়েছে। তো একটা টাইমে এই কবিতাটিকে অন্য একটি নামও দেওয়া হয়েছিল, ঠিক আছে, যেটা ছিল আ বেগার অ্যান্ড দ্য কিং অফ কিংস, ঠিক আছে, তো দেওয়া হয়েছিল। বাট আমি বলবো যে যেটা সর্বদা অ্যাকসেপ্টেড, সর্বকালে অ্যাকসেপ্টেড, দ্যাট ইজ আই হ্যাড গন বেগিং ফ্রম, সেটাকেই আমরা ধরে চলি, ওকে, গীতাঞ্জলি 50। সো এটা দিয়েই আমরা স্টার্ট করছি। অ্যান্ড অলসো এটারও একটা বাংলা কবিতা রয়েছে উইচ ইজ ভেরি ফেমাস। আমি জানি না তোমাদের পড়া হয়েছে কি না কারোর, বাট এটা আগেকার দিনের, দ্যাট ইজ জেনারেশন না, এটা স্পেশালি যদি কেউ বাংলার স্টুডেন্ট হয়, ওকে, এদের জন্য এই কবিতাটি খুবই ইম্পর্ট্যান্ট, কৃপণ, ওকে। যদি তোমাদের ইন্টারেস্ট থাকে নিশ্চয়ই পড়ে নিও কবিতাটি, ঠিক আছে। এখানে এটারও মূল মন্ত্র এটাই যে কিছু দিলেই তুমি কিছু পাবে, ঠিক আছে। সো চলো আমরা ডিসকাস করি যে আমাদের কবিতায় কী আছে। ফার্স্ট লাইন, I had gone a begging from door to door in a village path. আমি যাচ্ছিলাম বেগিং ফ্রম, ভিক্ষে করতে করতে, ডোর টু ডোর, দরজায় দরজায়, ইন দ্য ভিলেজ প্যাথ, একটি গ্রামের রাস্তায়, পাথ মানে রাস্তা। ওয়েন দাই মানে কি, এটা ওল্ড ইংলিশে ইউজ হতো, ঠিক আছে। অ্যান্ড রবীন্দ্রনাথ অফকোর্স, আবার বলে দিচ্ছি, এই ব্যাপারটা আমি মিস করে গেছি, রবীন্দ্রনাথ কিন্তু গীতাঞ্জলির পোয়েমসগুলো ইউজুয়ালি বাংলাতে লিখেছে একাধটা ছাড়া, ঠিক আছে। একাধটা যে ওটারও ব্যাপার আছে, লাইক হি রোট এভরিথিং ইন বেঙ্গলি, ওকে। সো আমি ভুলে গেছি এখন নামটি, একজন খুব প্রসিদ্ধ কবি হেল্পড হিম টু ট্রান্সলেট হিজ পোয়েমস ইন ইংলিশ, অ্যান্ড তার মধ্যে আই থিঙ্ক 2-3টে রবীন্দ্রনাথ নিজেই ট্রান্সলেট করেছিলেন, ওকে। তো আমি কবিটির নাম এখন রিকল করতে পারছি না, ইংলিশ কবি, ঠিক আছে। সো এটাও কে করেছে আমি ঠিক মনে করতে পারছি না, এটা আই থিঙ্ক রবীন্দ্রনাথ করেননি নিজে। সো আচ্ছা, এখানে স্টার্ট করছি। তো আমরা কোথায় ছিলাম, ওয়েন দাই মানে ওল্ড ইংলিশে ইয়র, ওকে, ইয়র, তোমার। ওয়েন দাই গোল্ডেন চ্যারিয়েট মানে হচ্ছে রথ, ঠিক আছে, appeared in the distance like a gorgeous dream, and I wondered who was this king of all kings. তো বেসিক্যালি এখানে আমাদের কবি নিজেকে একজন বেগার অর ভিক্ষুক হিসেবে ইম্যাজিন করছেন, ঠিক আছে, যে ফার্স্ট পার্সনে উনি একজন বেগার হয়ে ন্যারেট করছেন, ওকে, একটা বেগারের এটা মাউথ পিস, ঠিক আছে। When thy golden chariot appeared in the distance like a gorgeous dream. তো বেগার বাড়ি বাড়ি যাচ্ছিল ভিক্ষে করতে করতে একটি গ্রাম দিয়ে, তখনই বেগার বলল, তখনই আসলো তোমার সোনার রথ,
ইন দ্য ডিস্টেন্স, একটু দূরে, লাইক এ গর্জিয়াস ড্রিম, একটি খুবই সুন্দর স্বপ্নের মতো। অ্যান্ড আই ওয়ান্ডার্ড, অ্যান্ড আমি ভাবলাম, হু ওয়াজ দিস কিং অফ অল কিংস? তো গ্রামের রাস্তা, ঠিক আছে, তখনকার দিনে কিন্তু তুমি অবভিয়াসলি গাড়িও আশা করতে পারো না, ঠিক আছে। অ্যান্ড ঘোড়া ছিল বা গরুর গাড়ি ছিল রাস্তা, বেঙ্গল যেহেতু গরুর গাড়ি ছিল, বাট তার মধ্যে রথ দেখছে, অ্যান্ড রথ ইজ অ্যাসোসিয়েটেড উইথ গডস। হ্যাঁ, আমরা যদি ইন্ডিয়ান মিথোলজিতে দেখি, রথ কিন্তু ইউজুয়ালি আমরা এপিক্সে দেখেছি, রামায়ণে, মহাভারতে রথের ইউজ হয়, ঠিক আছে। তো এই সময়ে ভিলেজের রাস্তা দিয়ে একটা সোনালি খুব সুন্দর একটি রথ আসছে। তো ভিক্ষুকের মনে হলো, একটি ভিক্ষুক যার কাছে কিছুই নেই, এই জিনিসটা দেখে তার কি মনে হবে? এই তো রাজার রাজা এসেছে, ঠিক আছে। তো ভাবলো, হু ওয়াজ দিস কিং অফ কিংস? এই রাজার রাজাটি কে, যে এই ভিলেজের মধ্যে রথ নিয়ে আমার দিকে আসছে? মাই হোপস রোজ হাই অ্যান্ড মি থট, তো ওর আশা যেটা, সিন্স দ্য স্পিকার ইজ এ বেগার, বললো যে আমার আশা রোজ হাই, ঠিক আছে, অনেক, রোজ মানে উদীয়মান হওয়া, ঠিক আছে, আমার আশা অনেক উপরে উঠল। অ্যান্ড মি থট, মি অ্যাগেন ওল্ড ইংলিশে আইয়ের জায়গায় মি ইউজ করা হতো, তো এখানে তোমরা পড়তে পারো, অ্যান্ড আই থট মাই ইভিল ডেজ ওয়ার অ্যাট অ্যান এন্ড, যে আমার ইভিল ডেজ মানে বাজে দিনগুলো শেষ। কেন? দেখবে, যখনই এখনও কোনো ভিলেজে যদি কোনো পলিটিশিয়ান যায়, কোনো পাওয়ারফুল মানুষ যায়, বা কোনো জমিদার, বা নট জমিদার, মিলিয়নিয়ার এখন যায়, বিল গেটস যদি যায়, আম্বানি যদি যায় কোনো ভিলেজে, একদম ওদেরকে কী করে একদম ঘিরে ধরে, ঠিক আছে। কেন? হেল্প করো আমাদের, আমাদের এই জিনিসটা লাগে, আমাদের ব্রিজ ভাঙা রয়েছে, আমাদের রাস্তাঘাট ঠিক নেই, এখানে জল উঠে, আমাদের একটু বন্যা হলে আমাদের সব ভাসিয়ে নিয়ে যায়, প্লিজ হেল্প আস। সো একটি বেগারের কাছে যখন দেখছে যে এই রাজার রাজা এসেছে, ওর মনেও সিমিলার একটি আশা জেগেছে। কেন ঘিরে রাখে? একটি আশাই তো প্রায়ই দেখবে, স্পেশালি গান্ধী ফ্যামিলি এটা করে পলিটিক্স, এই যে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, এরা যখন যায় ভিলেজে, দেখবে একটা জিনিস, এদেরকে দেখে সবাই ঘিরে ফেলে, ঘিরে নিজের প্রবলেমসের কথা বলতে থাকে। কেন? একটি আশায় ওদের কাছে বেশি এক্সপ্রেস করে, বিকজ নাম্বার ওয়ান, এরা যায় না বেশি ভিলেজ এরিয়াতে, অ্যান্ড নাম্বার টু হলো যে গান্ধী ফ্যামিলির সাথে আজও ইন্ডিয়ার একটা সেন্টিমেন্টস জড়িয়ে রয়েছে বিকজ অফ দ্য ফ্রিডম মুভমেন্ট, ঠিক আছে। তো চাও, সে আলাদা কথা, যে কোনো কেউ, ইনফ্যাক্ট আমাদের এখানে আমাদের লিডার্সরা গেলেও মোটামুটি হয়, ততটা হয় না, বাট ইউপি বিহারে যেখানে প্রচণ্ড মানে কি বলে আর্থিক বৈষম্য রয়েছে, সেখানে যদি সি এ পলিটিশিয়ান, ওকে, ওরা ঝাঁপিয়ে পড়ে, ওর মানে একটা রিচ লোক লাইক বিল গেটস একবার বিহারে এসেছিল, ঠিক আছে। সো পিপল লাইক সারাউন্ডেড হিম লাইক এনিথিং, লাইক প্লিজ হেল্প আস, আমাদের কিছুই নেই, ওকে। কেন? একটি আশা রয়েছে যে এই লোকটির তো আমাদের যে অভাব, এর কাছে এটা অ্যাবান্ডেন্স, অতিরিক্ত রয়েছে, তো ইনি আমাদের একটু হেল্প করতেই পারে। সো আমাদের এই বেগারেরও সিমিলার একটা আশা জেগেছে, কাকে দেখে? এই কিং অফ কিংস, যিনি চ্যারিয়েটে বা রথে করে আসছিলেন। অ্যান্ড আই স্টুড ওয়েটিং ফর অ্যালমস, অ্যালমস মানে ভিক্ষে, আমি ওখানে দাঁড়িয়েছি কিসের অপেক্ষায়? কিছু অ্যালমস, কিছু ভিক্ষে, আমাকে কিছু দেবে হয়তো, টু বি গিভেন আনআস্কড। অ্যান্ড আমি আশা করছি, যেহেতু আই এম এ ভিক্ষুক, ওকে, আমি হাত পাতলেই হয়তো মানে হয়তো আমি না চাইতেও, অ্যান্ড ও রাজা, বিকজ রাজার ধর্ম হলো দান, যেহেতু রাজার অতিরিক্ত রয়েছে অ্যান্ড ভিক্ষুকের রয়েছে অভাব, তো আমাকে দেখেই হয়তো রাজা দিয়ে দেবে, ওকে। সো তাই জন্য বলছে টু বি গিভেন আনআস্কড, আস্ক না করলেও দিয়ে দেবে, না চাইতে দিয়ে দেবে। অ্যান্ড ফর ওয়েলথ স্ক্যাটার্ড অন অল সাইডস ইন দ্য ডাস্ট, আরেকটা জিনিসও ইম্যাজিন করছে, যেহেতু রাজা, ও ধন লুটিয়ে লুটিয়ে আসবে, ঠিক আছে। আগের দিনে রাজারা করতো, জমিদাররাও করতো, লাইক টাকা ছড়িয়ে ছড়িয়ে আসতো, এখনও দেখবে মাঝে মাঝে ইউপি বিহারের পলিটিশিয়ানস টাকা ছুঁড়ে ছুঁড়ে বিয়ে করতে আসে। সো দিস ইজ কোয়াইট কমন, ঠিক আছে। তো ধুলোয় যেন সব কিছু, এই যে টাকা পয়সা, ওয়েলথ এখানে বলেছে, ধন ছিটিয়ে ছিটিয়ে আসবে লুটের মতো। আর
এটাও একটা আশা না, তাহলেও কুড়িয়ে নেবে হয়তো, ওর কাছে তো এগুলো লাইক অনেক দামি ব্যাপার, ঠিক না? তো এটা ছিল ওর ধারণা। বাট কি হলো? দ্য চ্যারিয়েট স্টপড ওয়্যার আই স্টুড। চ্যারিয়েটটি, রথটি থামলো কোথায়? যেখানে আমাদের ভিক্ষুকটা দাঁড়িয়ে রয়েছিল। দাই গ্ল্যান্স, দাই মানে তোমার, এখানে দাই কাকে বলা হচ্ছে? তুমি কাকে বলে, তুমি বলে কাকে এখানে অ্যাড্রেস করা হচ্ছে? সে রাজার রাজাকে। এখন রাজার রাজা কি কেউ আছে? না, আমি আগেই বলেছি রথ ইজ অ্যাসোসিয়েটেড উইথ গডলি থিংস, ঠিক আছে? ঐশ্বরিক ব্যাপার স্যাপারের সঙ্গে রথ অ্যাসোসিয়েটেড। অ্যান্ড আশাটা যেভাবে বলছে স্বর্ণের রথ, ঠিক আছে? এটা কিন্তু মানে ম্যাটাফরিক্যালি যদি তুমি ভাবো, এটা মানুষ এবং ভগবান, ঠিক আছে? একটি মানুষ, বিকজ মানুষ সর্বদা ভিক্ষুক। কেন বলি? এখানে কবি এভাবেই রিপ্রেজেন্ট করেছে, কারণ মানুষের না চাইবার শেষ নেই। লাইক আমি যত, মানে তোমার সবসময় মনে হবে যে আমার তো কিছু একটা নেই, লাইক এরকমই সবসময় থাকে। লাইক হয়তো আম্বানিও ভাবে আমার তো কিছু নেই। সো এটা মানুষের পরম ধর্ম, কিছু করার নেই। তো যাই হোক, আমাদের ভিক্ষুক এবার বলল, দাই গ্ল্যান্স ফেল অন মি। এবার রাজার রাজা, দ্যাট ইজ ঈশ্বর আমরা বলতে পারি, যিনি এসছেন, ওনার গ্ল্যান্স, গ্ল্যান্স মানে চোখের দৃষ্টি, ফেল অন মি পড়েছে কার উপর? ভিক্ষুকের উপর। অ্যান্ড দাও, দাও মানে তুমি, ইউ, ঠিক আছে? দাই মানে ইয়র, দাও মানে ইউ। অ্যান্ড ইউ কেমস্ট ডাউন, কেমস্টও আগে ইউজ হতো, এখন শুধু কেম ইউজ হয়। সো কেম ডাউন, ইউ কেম ডাউন মানে রথের থেকে নামলো কে? কিং অফ কিংস, উইথ এ স্মাইল, হাসতে হাসতে, একটু মুখে একটা হাসি নিয়ে। I felt that the luck of my life had come at last. ও ভাবলো যে আমার লাইফের চাকা এবার ঘুরেছে, ঠিক আছে? জীবনে এখন আমার ভাগ্যটা খুলেছে। লাক অফ মাই লাইফ হ্যাড কাম অ্যাট লাস্ট। আমি এতদিন অভাবে ছিলাম, এখন আমাকে দেখে যেহেতু হাসি মুখে নামলো, এবার আমার একটা আশা রয়েছে যে আমার অভাবটা দূর হবে। দেন অফ এ সাডেন দাও ডিডস্ট, আচ্ছা, দেন অফ এ সাডেন মানে তারপর, দেন মানে অফ এ সাডেন মানে হঠাৎ করে কি হলো? দাও, দাও মানে এগেন তুমি, ডিডস্ট, ডিডস্ট ওল্ড ইংলিশ, এটাকে ডিড হিসেবে পড়তে পারো। ডিড মানে করা, ঠিক আছে? দ্যাট ইজ ডিড নটের অপোজিটটা। ডিড নট মানে হচ্ছে আমি এটা করিনি, অ্যান্ড ডিড মানে আমি এটা করেছি, ঠিক আছে? আগে ডিডস্ট বলা হতো, বিকজ ডিড ইটসেলফ ইজ এ পাস্ট টেন্স, আমরা জানি যেটা, বাট তখন ডিডেরও পাস্ট টেন্স ডিডস্ট ধরা হতো, ঠিক আছে? এখন থিংস চেঞ্জড, ওকে? সো দাও ডিড মানে কি করেছিল? হোল্ড আউট দাই রাইট হ্যান্ড, হোল্ড আউট মানে তুলে ধরা নিজের, দাই মানে তোমার, রাইট হ্যান্ড ডান হাতটি, অ্যান্ড সে, অ্যান্ড বললে কি? হোয়াট হ্যাস্ট দাও টু গিভ টু মি, ঠিক আছে? অ্যান্ড তার মানে হাত পাতলো, পেতে আমাদের বেগারকে বলছে, হোয়াট হ্যাস্ট, হ্যাস্ট অ্যাগেন ইউজ হয় না, হ্যাজ হবে। হোয়াট হ্যাজ দাও, দাও অ্যাগেন তুমি, তোমার কাছে এমন কি আছে? টু গিভ মি আমাকে দেওয়ার মতো। কে বলছে? কিং অফ কিংস ব্যাগারকে বলছে। ব্যাগারের তখন কি আশা করেছিল? যে কিং অফ কিংস ওকে না চাইতেই কিছু একটা দিয়ে দেবে, ঠিক আছে? বাট উল্টো কিং অফ কিংস ওর ঈশ্বর, যিনি রাজার রাজা, যার কাছে সব রয়েছে, সে আমাদের বেগারের কাছে হাত পেতে বলল, তোমার কাছে কি রয়েছে আমাকে দেওয়ার মতো? শকিং। Ah, what a kingly jest was it to open thy palm to a beggar to beg. এবার আমাদের ভিক্ষুক ভাবছে, এটা কি রাজার মতো কাজ ছিল? এটা একটু সার্কাস্টিক্যালি বলছে। টু ওপেন দাই পাম নিজের হাত মেলে দেয়া, টু এ বেগার টু বেগ কার কাছে? একটি ভিক্ষুকের কাছে ভিক্ষে চাওয়ার জন্য, ঠিক আছে? এটা কি কোনো রাজকীয় কাজ ছিল? রাজার মতো কাজ ছিল? I was confused.
অবভিয়াসলি। অ্যান্ড স্টুড আনডিসাইডেড, আনডিসাইডেড মানে কোনো সিদ্ধান্তহীনতায় দাঁড়িয়ে রয়েছেন। কি বলছে, উল্টো হয়ে গেল দেখি ব্যাপারটা। আমি এনাকে কি দিতে পারি, আমার কাছে কি আছে যেটা মানে এনার কাছে নেই, সেরকম তো কিছুই নেই। And then from my wallet, I slowly took out the least little grain of corn and gave it to thee. And তখন ও কী করলো, ওর ওয়ালেট থেকে, দ্যাট ইজ পার্স, ওয়ালেট মানে সামথিং দ্যাট ক্যারিজ ইউর বিলঙ্গিংস, ঠিক আছে? আজকের দিনে মানি ব্যাগকে ওয়ালেট বলা হয়, বা অ্যামাজন ওয়ালেট আছে, বা তোমাদের অনলাইন ওয়ালেট আছে, ব্যাংকের ওয়ালেট আছে, মানে যেখানে তুমি স্টোর করো নিজের ট্রেজার্স, নিজের ধন সম্পত্তি, ঠিক আছে? সো ওয়ালেট থেকে ও স্লোলি কি, দ্য লিস্ট লিটল গ্রেইন অফ কর্ন, ওই যে আমাদের মধ্যে একটা ব্যাপার আছে যেটা যে আমার জন্য বাঁচিয়ে তারপর আমি দেবো, যেটা সুদামার মধ্যেও আমি বলেছিলাম দ্যাট ফার্স্ট অফ অল ও কৃষ্ণকে দিতে চেয়েছিল, নো, তারপর সুদামার চেঞ্জ হয় মনের মধ্যে, ওকে? বাট ইন দিস কেস বেগা লিস্ট লিটল, সবচেয়ে ছোট যে গ্রেনটি, ঠিক আছে? গ্রেন মানে দানা, আমরা ভাবতে পারি যে চাল বা সেই রূপের কিছু ছিল এনার কাছে, ঠিক আছে? তো এটি বার করে দিল কাকে, রাজার রাজাকে, ঠিক আছে? But how great my surprise when at the day's end I emptied my bag on the floor. বাস ওখানে শেষ, উল্টো ভিক্ষে চেয়েছিল রাজার রাজা, ঠিক আছে? দ্যাট ইজ গড, যেটা রেফার করা হয়েছে। তো বেগার ওখান থেকে তারপর এদের সাক্ষাৎ এইটুকুই হয়। তো এটার কি সিগনিফিকেন্স হতে পারে এদের দেখা হওয়াটা, বেগার তো বুঝতে পারলো না, হি ওয়াজ কনফিউজড। তো কবিতার শেষে কি হয়, বেগার বলছে, বাট হাউ গ্রেট মাই সারপ্রাইজ, কিছু একটা সারপ্রাইজিং হয়েছে, ঠিক আছে, আশ্চর্যজনক। হোয়েন এট দ্য ডেজ এন্ড, ভিক্ষুকরা সারাদিন কিন্তু ভিক্ষে করে ওদের থলেটা খুলে কিন্তু রাতের বেলা বাড়ি গিয়ে, দিন শেষে, তো দিন শেষে এও আই এমটিড মাই ব্যাগ অন দ্য ফ্লোর, ওর যে ব্যাগটি সেটি এমটি করলো, দ্যাট ইজ খুলে এটা খালি করলো, সবগুলো কী কী আছে সব বার করলো, অন দ্য ফ্লোর, মাটিতে রাখলো সব জিনিসপত্র, ঠিক আছে? তখনই একটা শকিং ব্যাপার হলো, কি, টু ফাইন্ড আ লিস্ট লিটল গ্রেইন অফ গোল্ড অ্যামং দ্য পুয়ার হিপ। কী পেল, এই যে এতগুলো চাল আমরা যদি ধরে নিই ছিল, তার মধ্যে ছোট্ট চালের সাইজের, সবচেয়ে ছোট্ট চালের সাইজের গোল্ড, ঠিক আছে? অ্যামং দ্য পুয়ার হিপ, পুয়ার হিপ, হিপ মানে জমাট কোনো একটা, ঠিক আছে? বান্ডিল করে রাখা যখন হয়, মানে একসাথে যখন একটা কিছু একটা আছে না, মানে জমা রাখা, জমা করে অনেকগুলো চালের ভাণ্ডার, নট ভাণ্ডার, একখানে যদি রাখা, দ্যাট ইজ কল্ড এ হিপ অর পাইল, ঠিক আছে? স্টক যেটা, ঠিক আছে? তো এই চালের যে, বা যাই হোক, এখানে চাল বলে বলেনি, আমরা এটাকে ওয়েটও বলতে পারি, ঠিক আছে? কিছু একটা ছিল, ওটার মধ্যে ছোট্ট দানা, ঠিক যেই সাইজের আমাদের গ্রেনটা দিয়েছিল কিং অফ দ্য কিংসকে আমাদের বেগা, ঠিক ওই সাইজের একটি সোনার দানা, ঠিক আছে? পোর হিপের মধ্যে, মানে বাকি সব কিছুই ছিল পোর মানুষের যা ইনকাম, মানে যা হয় একটা বেগারের প্রতিদিনের যে আয়োজন, ততটুকুই, তাই এটাকে বলেছে পোর হিপ, ঠিক আছে? বাট তার মধ্যেও একটা ছোট্ট সোনার টুকরো, মানে কি হচ্ছে বলো তো, এক্ষুনি বুঝবে। আই বিটারলি ওয়েপ্ট, বিটারলি মানে তিক্তভাবে, ওয়েপ্ট মানে উইপের পাস্টেন্স, ওয়েপ্ট, উইপ মানে কাঁদা, wept and wished that I had had the heart to give thee my all. ও বলল যে আমি খুব কেঁদেছি, আর শুধু এটাই ভেবেছি যে কাশ আমার মনটা তত বড় হতো যে তোমায় আমি সব দিয়ে দিতাম। তার মানে সে যতটুকু দিয়েছে, তার মন যতটুকু তাকে অ্যালাউ করেছে দিতে, অবশ্যই সবার মন তো এক নয়, সে ততটুকুই পেয়েছে। ওই যে যতটুকু দেবে ততটুকুই পাবে, ঈশ্বর ছিল আমরা ধরে নিতে পারি, ঠিক আছে? ঈশ্বর এনার কাছে চেয়েছে, বাট ইনি বলেছেন ঈশ্বরের কী নেই,
আমার কাছে কেন নেবে, আমার তো জিনিসপত্র একটু মানে এঁটে রাখতে হবে নিজের জন্য, একে আমি ছোট্ট একটি দিই, ঠিক আছে? এর বেশি কিন্তু ভাবেননি। এবার পাশাপাশি ওই সুদামার স্টোরিটা এনে দেখো, সুদামা নিজের কথা না ভেবেই কিন্তু ডেসপাইট বিং পুয়ার কৃষ্ণাকে কিন্তু ওই চিড়ের পোলাও দিয়ে দিয়েছিল। অ্যাজ এ রেজাল্ট কৃষ্ণা কী করেছিল, সুদামার যা চাই সব দুঃখ কষ্ট দূর করে সুদামাকে সব ওয়েলথ দিয়ে দিয়েছিল, সব ধন সম্পত্তির হকদার করে দিয়েছিল। কারণ কৃষ্ণ বলেছিল এটা যে দিতে পারে তারই অধিকার আছে পাবার, ঠিক আছে? এখানেও সেম মেসেজটাই আমি পাচ্ছি, যে যতটুকু দেবে সে ততটুকুই পাবে। কৃপণের বা এই যে পার্টিকুলার পোয়েমটার এটাই থিম, ঠিক আছে? যে যতটুকু দেবে সে তাই পাবে। তো এখানে একজন বেগার আর কিং অফ কিংসের এক্সাম্পল বা উপমা দিয়ে আমাদেরকে এই যে ইউনিভার্সাল থিমটা, এটা কিন্তু জাস্ট একটা পোয়েটিক থিম না, এটা লাইফেরও থিম। তুমি যাকে যতটুকু ভালোবাসা দেবে তুমি রিটার্নে তাই পাবে, ঠিক আছে? সো মানে এটা মানে ইটস নট স্যাক্রিফাইস, মানে তুমি যে আমরা যে আগে ডিসকাস করছিলাম তার মানে কি আমি সব দিয়ে দেব না। এটা আক্ষরিক অর্থে হতে পারে টাকা, আক্ষরিক অর্থে হতে পারে একটা চাল, বাট এই ব্যাপারগুলো না সব কিছুর সাথে লিঙ্কড, ট্যাঞ্জিবল নন ট্যাঞ্জিবল। ট্যাঞ্জিবল মানে যা ছুঁতে পারি, টাকা হোক, চাল হোক, সোনা গয়না হোক, যা দেবে তাই পাবো। কিন্তু রবীন্দ্রনাথ এখানে শুধু ট্যাঞ্জিবল জিনিসপত্রের কথা বলেনি, ইনট্যাঞ্জিবল জিনিস যেগুলো, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, সম্মান, এগুলো তুমি যতটুকু মানুষকে দেবে তুমি ততটুকুই পাবে। তুমি বিশ্বাস যাকে যতটুকু করবে তুমি নিজেও তাই পাবে, ঠিক আছে? আমি আগেই বলেছি যে ওনার ম্যাক্সিমাম ওই টাইমের পোয়েট্রি ওনার সময়ের প্রেক্ষাপটকে কেন্দ্র করে হয়। তো তখনও আমি বলেছিলাম না যে অনেকে দিতে চাইতো না নিজের অ্যাসেটস, ওর মানে যে ওকে খাদির দে উইভিং খাদি, ওকে, অ্যান্ড আমি খাদি পরে কী করব, আমি তো কিনে ফেলি আমি ব্রিটিশ ইয়ের থেকে, মার্কেট থেকে ব্রিটিশ ক্লোথস, তো কী হবে আমার খাদি পরে, এদের অ্যাকাউন্টে টাকা গেলে আমার কি হবে? ইন্ডিয়ানদের কাছে যদি খাদি কিনি, এটা যদি ইন্ডিয়ানদের কাছে আমার টাকাটা যায়, বিকজ ইন্ডিয়ান পোশাক পরি, আমি আরামসে ব্রিটিশকে টাকা দিয়ে ব্রিটিশের কাপড় পরবো, কি হবে? কি হবে? ফ্রিডম হবে, ঠিক আছে? তুমি যতটুকু দেবে রিটার্নে ততটুকুই পাবে, ঠিক আছে? ওই যে ঠিক নিয়ারলি ওই ফিলসফিটাই, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম, যে তুমি যতটুকু করবে রিটার্নে ততটুকুই পাবে। ওই যে ইন্ডিপেন্ডেন্সের সময় এরা বলতো, ঠিক আছে? ফ্রিডম ফাইটার্সরা বা বুদ্ধিজীবীরা, তৎকালীন ফিলসফার্সরা, সামন লাইক রবীন্দ্রনাথ টেগোর, ঠিক আছে? যে তুমি কন্ট্রিবিউট করো তুমি পাবে, because contribute once you get into the revolution and rebel against the British, you will know what it is to gain the freedom. তুমি বসে থাকলে একটা জায়গায় লাইক চাটুকারিতা করলে ব্রিটিশের, তখন না ব্রিটিশ চলে গেলেও যে স্বাধীনতাটা কী সেটা তুমি ফিল করতে পাবে না, ঠিক আছে? বাট এখানে লড়ো, সরব হও, কিছু না করলে অ্যাটলিস্ট খাদি পরো, ঠিক আছে? তখন তুমি স্বাধীনতার স্বাদটা ভালো করে পাবে। তো ওভারঅল এটা থিমটা এটাই যে কিছু আমাদের ইন্ডিয়ান কাস্টমে, কালচারে এটাই আছে, দান করো, তুমি যত দান করবে সব তোমার কাছে ফিরে আসবে, ওকে? সো দ্যাট ইজ দ্য মোরাল অফ দ্য পোয়েম, ওকে? আই হোপ সবাই বুঝেছো, না বুঝলে নিশ্চয়ই নেক্সট ক্লাসে আমাকে বলবে, আই উইল গিভ ইউ দ্য এমসিকিউস, ওকে? সো টু নট ওয়ারি, অ্যান্ড অফকোর্স একবার পয়েন্টটা নিজে থেকে পড়ে নিতে পারো, অ্যান্ড টেল মি ইফ ইউ হ্যাভ এ প্রবলেম, ঠিক আছে? থ্যাংক ইউ।